আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। রাইট ফ্রম ভার্বসের একটি প্র্যাকটিস আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই প্র্যাকটিস আইটেমটি আমরা মূলত অর্থের উপর ফোকাস করে সলভ করার চেষ্টা করব এবং তোমাদের দেখাবো যে আসলে রাইট ফ্রম ভার্বস অত বেশি কঠিন কিছু না। একটু মিনিং সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলেই রাইট ফ্রম ভার্বস সহজেই সমাধান করা যায় এবং সেই সমাধানের সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেব কোন জায়গায় কি গ্রামাটিক্যাল চেঞ্জ আসে, অর্থাৎ টেন্স, নাম্বার, পার্সন, ক্লোজ ইত্যাদির উপর ভিত্তি করে আমি তোমাদের এই চেঞ্জগুলি দেখাবো বা সঠিক করে ভার্বের ফর্মটি বসানোর পদ্ধতিটা শিখিয়ে দেব। তো চলো তাহলে আমরা শুরু করি। There are many reasons for which many students in our country fail in English. তুমি যদি প্যাসেজটি ভালো করে পড়ে থাকো তাহলে দেখবে যে সাধারণত এই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সে কারণেই আমি এই জিনিসটিকে এখানে অর্থাৎ এই ভার্বটিকে ফেইল বসালাম। তো এটার সাবজেক্ট হচ্ছে, তোমাকে অবশ্যই বুঝতে হবে, সাবজেক্ট হচ্ছে মেনি স্টুডেন্টস। তো রাইটার এখানে বললেন যে অনেক কারণ রয়েছে যার জন্য অনেক ছাত্রছাত্রী ইংলিশে ফেল করে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আমাদের দেশে ইংলিশে ফেল করে, এই কথাটি রয়েছে এখানে। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে মেনি স্টুডেন্টস, দ্যাট ইজ দ্য রিজন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের বেস ফর্ম বসালাম। দ্যাট ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যে একটি বিদেশি ভাষা, ইজ দ্য মেইন রিজন, এটিই হচ্ছে তার প্রধান কারণ। অর্থাৎ আমাদের ইংলিশে ফেল করার প্রধান কারণ হচ্ছে ইংলিশ একটি বিদেশি ভাষা। ইংলিশ ইজ অ্যাজ ইফ, ইংলিশ হচ্ছে যেন ইট ওয়ার এ ল্যাঙ্গুয়েজ। এখানে ওয়ার কেন বসানো হলো, তার কারণ হচ্ছে অ্যাজ ইফের নিয়মটি যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা দেখবে অ্যাজ ইফের পূর্বে যদি থাকে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা বি ভার্ব থাকলে এটাকে সবসময়তে ওয়ার বসাই। তো ইংলিশ হচ্ছে যেন এটি একটি বিদেশি ভাষা এবং তারপরে এই কথাটি হবে মেন্ট। মেন্ট কেন হলো, তো এখানে যদি আমরা কথাটা এমন করে বসাতাম যে এ ল্যাঙ্গুয়েজ উইচ ইজ মেন্ট, তাহলে ব্যাপারটা ইজিলি তুমি বুঝতে পারতে, কিন্তু রাইট ফ্রম ভার্বসে তো আমার উইচ ইজ দেওয়ার কোনো অপশন নেই। সুতরাং এখানে উইচ ইজটা উঠিয়ে দিয়ে শুধু মেন্ট কথাটা বসাবো, মেন্ট ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল। অর্থাৎ রাইটার এখানে বললেন যে আমরা মনে করি ইংলিশ হচ্ছে যেন এটি একটি ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা যেটি একটি বিশেষ শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে তৈরি। তো কারণ আমরা স্টুডেন্টরা সাধারণত মনে করি যে কেউ কেউ মনে করে থাকি আমরা ইংলিশে দুর্বল, ইংলিশ পারবো না, ইংলিশ আমাদের জন্য না, ইংলিশে আমি সারা জীবন দুর্বল তো দুর্বলই রয়ে যাব, জাস্ট এমনটি মনে করি। তো সেই জন্য রাইটার এই কথাটি বললেন যে ইংলিশ হচ্ছে এমন যে এমন একটি ভাষা যেটি একটি বিশেষ শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে এটি তৈরি। ইট ইজ রিগার্ডেড অ্যাজ আ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম। ইট বলতে ইংলিশ শেখাকে বোঝাচ্ছে, ইংলিশ শেখা এটাকে বিবেচনা করা হয়, ইজ রিগার্ডেড অ্যাজ এ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম, যেন সময়ের চরম অপচয়। অর্থাৎ আমরা ইংলিশ যে শিখলাম এই শেখাটুকুই যেন আমাদের সময়ের অপচয়, এটা অনেকে মনে করে থাকে, এই জন্য ইংলিশ শেখার প্রতি তাদের কোনো টান থাকে না। দে বিগিন টু ক্র্যাম ইংলিশ, তারা ইংলিশকে মুখস্থ করতে শুরু করে। বিগিন, এখানে বিগিনই হবে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা সাধারণ একটি ব্যাপার বর্ণনা করতেছে। অনেকেরই সমস্যা, এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো অনেকের থাকবে, সেই জন্য সাধারণভাবে এই বিগিন কথাটাই রয়ে যাবে এখানে। দি বিগিন টু ক্র্যাম ইংলিশ, তারা ইংলিশকে মুখস্থ করতে শুরু করে। অ্যাজ দো, তোমরা জানো অ্যাজ দো এবং অ্যাজ ইফ এই দুইটা জিনিসের রুল এক, অর্থাৎ অ্যাজ দোর পূর্বে যদি হয় প্রেজেন্ট টেন্স তাহলে পরে হবে পাস্ট টেন্স, যদি ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব থাকে তাহলে এটার ভি2 হবে, আর যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার হয়। তাহলে অ্যাজ দো দে কনসিডার্ড ক্র্যামিং ইজ দ্য ওনলি ওয়ে টু লার্ন ইংলিশ। অর্থাৎ রাইটার এখানে বলতেছেন যে সেই সকল ছাত্রছাত্রী তারা ইংলিশকে এমনভাবে মুখস্থ করতে শুরু করে যেন তারা বিবেচনা করে ইংলিশ মুখস্থ করাই হচ্ছে ইংলিশ শেখার একমাত্র ওয়ে। এটা আমাদের মধ্যে প্রবল এই টেন্ডেন্সিটি, অর্থাৎ আমরা প্রতিনিয়ত মনে করি যে ইংলিশকে মুখস্থ করেই পার পেয়ে যাব, ইংলিশে পাশ করে ফেলবো, মুখস্থ করি, এভাবে আমরা সব কিছু সলভ করে ফেলবো। এখানে তোমাদের যে জিনিসটা জানা প্রয়োজন, ক্র্যাম মানে হচ্ছে মুখস্থ করা। তো ক্র্যামিং ইজ দ্য ওনলি ওয়ে টু লার্ন ইংলিশ, অর্থাৎ বিশাল সংখ্যক ছাত্রছাত্রী মনে করে মুখস্থ হচ্ছে ইংলিশ শেখার একমাত্র ওয়ে। বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, যদি তারা ইংলিশ শেখার ক্ষেত্রে আন্তরিক হতো। তোমরা জানো একটি স্ট্রাকচার রয়েছে, আমরা স্টার্টিংয়ে সেন্টেন্সের শুরুতে আমরা হ্যাড দিই এবং সেটার অর্থ হয় তখন যদি তারা অর্থাৎ আন্তরিক হতো, আর্নেস্ট মানে আন্তরিক,
ইন লার্নিং ইংলিশ, ইংলিশ শেখাতে, অর্থাৎ ইংলিশ শেখার ক্ষেত্রে যদি তারা আন্তরিক হতো, দে কুড হ্যাভ লার্নড ইট ইজিলি, তারা এটি সহজে শিখতে পারত। এখানে বিষয়টি হচ্ছে যে আমরা যখন হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু করবো এবং সেটার অর্থ যদি হবে, তারপরে এই সেকেন্ড ক্লোজের মধ্যে অর্থাৎ মেইন ক্লোজটিতে আমরা পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করব। পারফেক্ট কন্ডিশনাল মিন্স উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। মোরওভার, তাছাড়াও দে আর নট মোটিভেটেড প্রপারলি, স্টুডেন্টদের কথা বলা হচ্ছে, তাদেরকে সঠিকভাবে উৎসাহিত করা হয় না। মোটিভেটেড মানে হচ্ছে প্রণোদিত করা বা উৎসাহিত করা। তো যারা ইংলিশ জানে না তাদেরকে সঠিকভাবে উৎসাহিত করা হয় না, তো সেজন্য তারা আরও বেশি পেছনে পড়ে যায়। এখানে প্যাসিভ হলো কথাটি, দে আর নট মোটিভেটেড, কারণ তারাই তো এখানে তাদেরকে মোটিভেটেড করার কথা বলতেছে, তারা নিজেরা কিন্তু কিছু করতেছে না। নিজেরা যদি করতো তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ হতো, যেহেতু তাদেরকে করার কথা বলা হচ্ছে বা তাদেরকে করা হয় না সে কথা বলা হচ্ছে, সেজন্য এই ভার্বটাকে V3 করা হলো, দে আর নট মোটিভেটেড প্রপারলি। ইন এডিশন, তাছাড়াও দ্য টেক্সট বুকস আর নট রিটেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ লার্নার্স, তাছাড়াও পাঠ্য বইগুলো শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে লেখা হয় না। অর্থাৎ আমাদের যে টেক্সট বইগুলি রয়েছে সেই বইগুলিতে যদি আমাদের প্রত্যাহিক ইংলিশগুলি আরও বেশি বেশি লেখা থাকতো, অর্থাৎ কনভারসেশন থাকতো, আর বেশি বেশি ডায়ালগ থাকতো, যেটা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি, বন্ধুর সাথে কথা বলা, বাড়িতে গিয়ে বাবা মার সাথে কীভাবে কথা বলা, টিচারদের সাথে কথা বলা, এগুলো যদি বিশাল রকমের থাকতো, ব্যাপক আকারে থাকতো, তাহলে হয়তো আমরা আরও বেশি শিখতাম সেখান থেকে। কিন্তু আমরা সেটা পাচ্ছি না, তো সেই কথাই বলো টেক্সট বুকস আর নট রিটেন, এটা প্যাসিভ সেন্টেন্স, যে টেক্সট বইগুলিকে লেখা হয় না অ্যাকর্ডিং টু দ্য নিড অফ লার্নার্স, শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে। তো যাই হোক স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের এই প্যাসেজটি নিয়ে আলোচনা, একটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিলাম, এবং এটির তোমাদের সুবিধার্থে আমি একদম সলভ করা প্যাসেজটি দিয়ে দিয়েছি এখানে, অর্থাৎ যেই পয়েন্টে আমরা ভার্ব ঠিক করলাম তো সেটাকে আন্ডারলাইন করে এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে এখান থেকে তোমরা সলভ করতে পারো। আরেকটি বিষয়, এখানে যেটা দেয়া রয়েছে এই প্যাসেজটি তোমরা চেষ্টা করবে সঠিকভাবে অনুবাদ করে পড়ার জন্য, এবং প্রতিটি ওয়ার্ড তোমরা অবশ্যই শিখে ফেলবে। এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি অবশ্যই শিখে ফেলবে, এবং এভাবে যদি আস্তে আস্তে শিখতে শুরু করো, যেহেতু আমি তোমাদের প্রতিনিয়ত একদম ক্লিয়ার বাংলায় বলে দেওয়ার চেষ্টা করি এবং আমার ভিডিওগুলি দেখো, তাহলে আশা করি তোমরা অবশ্যই অনেক বেশি উপকৃত হবে। তো যাই হোক, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর তোমরা চেষ্টা করবে ডিকশনারি দেখে কোনো কিছু সলভ করার, অর্থাৎ কোনো ওয়ার্ডের অর্থ না জানলে ডিকশনারি থেকে সেটার অর্থ বের করে শেখার চেষ্টা করবে। তারপরে যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি উপকৃত হও চেষ্টা করবে বন্ধু যাতে উপকৃত হয় সেজন্য তার সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিনিয়ত ভিডিওগুলি আপলোড করলে তুমি যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে হয়তো সেটা তুমি মিস করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবে এবং পরবর্তীতে আরও অনেক বেশি কিছু শিখতে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।